আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি রাজশাহীতে অবস্থিত সাহেব বাজারের পুরনো বাংলো, যা সবার রক্তভিটা নামে পরিচিত। এই গল্পটি আমি পেয়েছি একজন স্থানীয় বৃদ্ধ মানুষ রফিক চাচার কাছ থেকে, যিনি ছোটবেলা থেকেই এই গ্রামে থাকেন। গল্পটা শুনে আমার শরীর শিউরে উঠেছিল। লোকেরা বলে এই বাড়িতে দিনের আলো পড়লেই একটা অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে শুরু করে। আশেপাশে কেউ থাকে না, গরু ছাগলও অধিক মারায় না। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না কিন্তু। চলো এবার গল্প শুরু করা যাক। রাজশাহী শহরের পুরনো সাহেব বাজারের ঘনবসতিপূর্ণ এলাকার মাঝে একটি পরিত্যক্ত বাড়ি আছে, যেটাকে সবাই রক্তভিটা নামে ডাকে। বাড়িটি দেখলে মনে হয় এটি যেন সময়ের সাথে লড়াই করে টিকে আছে। তার জরাজীর্ণ দেওয়াল, ভাঙা জানালা আর আগাছায় ভরা উঠোন এক গভীর বিষণ্ণতার ছাপ বহন করে। কিন্তু এই বিষণ্ণতার আড়ালে লুকিয়ে আছে এক রক্তক্ষয়ী ইতিহাস, যা শুনলে আজও মানুষের গা শিউরে ওঠে। প্রায় ১০০ বছর আগে এই বাড়িতে বাস করত জমিদার বীরেশ্বর রায়। তিনি ছিলেন একজন প্রতাপশালী এবং দয়ালু জমিদার। তার স্ত্রী শৈলজা দেবী ছিল একজন দেবী প্রতিম মহিলা। তাদের ছিল একমাত্র সন্তান ফুটফুটে মেয়ে সুমনা। সুমনা ছিল তাদের চোখের মণি, তাদের সব সুখের কেন্দ্রবিন্দু। সুমনা যখন ৫ বছর বয়সে পা রাখল, তখন থেকেই তার মধ্যে এক অদ্ভুত স্বভাব দেখা যায়। সে প্রায়ই একা একা বাড়ির বাগানে গিয়ে খেলত এবং কিছু অদৃশ্য মানুষের সাথে কথা বলত। সে বলতো তার এক বন্ধু আছে যার নাম ছায়া। প্রথমে জমিদার দম্পতি এটাকে বাচ্চাদের কল্পনা ভেবে উড়িয়ে দিত, কিন্তু যখন সুমনা তার ছায়া বন্ধুটির কথা এমনভাবে বর্ণনা করত যেন সে সত্যি তার সামনে আছে, তখন তাদের মনে সন্দেহ জাগে। একদিন সুমনা তার মায়ের কাছে এসে বলল, মা, ছায়া বলেছে সে আজ রাতে আমার জন্য একটি নতুন পুতুল আনবে। শৈলজা দেবী হেসে বলল, পুতুল তো দোকান থেকে কিনতে হয় মা, ছায়ারা কি পুতুল দিতে পারে? সুমনা দৃঢ়তার সাথে বলল, হ্যাঁ মা, ছায়া বলেছে সে তার নিজের হাতে এই পুতুলটা বানিয়েছে। সেদিন রাতে সুমনার ঘুম ভেঙে যায়। সে দেখে তার বিছানার পাশে একটি সুন্দর পুতুল রাখা আছে। পুতুলটি দেখতে মানুষের মতোই, কিন্তু তার চোখ দুটি ছিল অদ্ভুতভাবে সাদা, যেন কাঁচের তৈরি। সুমনা পুতুলটিকে খুব পছন্দ করে এবং পরদিন সকাল থেকে এটি নিয়েই খেলা শুরু করে। কিন্তু এরপর থেকেই সুমনার আচরণে পরিবর্তন আসতে থাকে। সে আগের মতো হাসত না, কারো সাথে মিশত না। সে শুধু তার পুতুল আর অদৃশ্য ছায়ার সাথে কথা বলত। তার চোখগুলো ধীরে ধীরে নিষ্প্রাণ হয়ে যেতে থাকে, যেন তার মধ্যে থেকে সব আনন্দ কেড়ে নেওয়া হয়েছে। একদিন সকালে জমিদার বীরেশ্বর রায় সুমনার ঘরে গিয়ে দেখেন সে পুতুলটি হাতে নিয়ে বসে আছে এবং তার শরীর খুব ঠান্ডা। তার চোখ দুটি ছিল সাদা আর তার মুখে ছিল এক অদ্ভুত হাসি। ডাক্তার এসে বলল, ওর শরীরে কোনো রোগ নেই, কিন্তু ওর হৃৎস্পন্দন খুব কম। জমিদার দম্পতি খুব ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারল তাদের মেয়ের ওপর কোনো অশুভ শক্তির প্রভাব পড়েছে। একদিন রাতে সুমনা তার বাবার কাছে এসে ফিসফিস করে বলল, বাবা, ছায়া বলেছে আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। জমিদার প্রথমে তার কথা বিশ্বাস করে না, কিন্তু সেই রাতে তিনি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি দেখেন সুমনার পুতুলটি তার দিকে তাকিয়ে আছে এবং তার চোখ থেকে রক্ত পড়ছে। পুতুলটি হাসতে হাসতে বলছে, এই বাড়ি আমাদের, তোমাদের এখান থেকে চলে যেতে হবে। জমিদারের ঘুম ভেঙে যায়। তিনি সঙ্গে সঙ্গে সুমনার ঘরে যান। সেখানে গিয়ে দেখেন সুমনা তার বিছানায় নেই। তিনি খুঁজতে খুঁজতে বাড়ির ছাদে যান এবং দেখেন সুমনা পুতুলটিকে হাতে নিয়ে একা একা দাঁড়িয়ে আছে। তার পাশে একটি ছায়া মূর্তি দেখা যাচ্ছে, যা দেখতে মানুষের মতোই, কিন্তু তার কোনো আকার নেই। জমিদার ভয়ে কাঁপতে শুরু করে। তিনি জানে তার মেয়ের ওপর কোনো ভূতপ্রেত ভর করেছে। তিনি সঙ্গে সঙ্গে এক ওঝাকে ডাকেন। ওঝা এসে বাড়িতে পূজা অর্চনা শুরু করেন। পূজা চলাকালীন সুমনা অদ্ভুতভাবে হাসতে থাকে এবং পুতুলটিকে মাটিতে ফেলে দেয়। পুতুলটি মাটিতে পড়ে ভেঙে যায় আর তার ভিতর থেকে একটি ছোট কালো পাথর বেরিয়ে আসে। ওঝা পাথরটিকে হাতে নিয়ে বলেন, এই পাথরটি সাধারণ নয়, এর মধ্যে একটি প্রেতাত্মা বন্দী আছে। এই প্রেতাত্মাটি একটি ছোট মেয়ের আত্মার অংশ, যাকে বহু বছর আগে এই জায়গায় হত্যা করা হয়েছিল। সে সুমনার শরীরের ভিতর প্রবেশ করে তার ওপর নিজের প্রভাব খাটাতে চাইছে। ওঝা বলে যে তিনি যদি এই পাথরটি পুড়িয়ে ফেলেন না, তাহলে সুমনার আত্মা সম্পূর্ণভাবে প্রেতাত্মার হাতে চলে যাবে। জমিদার বীরেশ্বর রায় ওঝার কথা মেনে নেয়।
ওঝা সেই পাথরটি পুড়িয়ে ফেলবার জন্য একটি বিশেষ অগ্নিকুণ্ড তৈরি করে, কিন্তু যখনই ওঝা পাথরটি আগুনে ফেলে সঙ্গে সঙ্গে এক বিকট শব্দ হয় এবং বাড়ির ভিতরে এক ভয়ঙ্কর কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ধোঁয়াটি বাড়ির সব জায়গায় ছড়িয়ে যেতে থাকে এবং ঘরের জিনিসপত্র সব ভেঙে যেতে থাকে। জমিদার দম্পতি সুমনাকে বাঁচাতে চেষ্টা করে, কিন্তু তখন সুমনার শরীরে এক অদ্ভুত শক্তি চলে আসে। সে তার বাবা মাকে আঘাত করে এবং চিৎকার করতে থাকে। তার চোখ দুটি আবার সাদা হয়ে যায়। সেই মুহূর্তে বাড়ির ভিতরে এক ভয়ঙ্কর আগুন লাগে। আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। জমিদার, তার স্ত্রী এবং সুমনা সবাই আগুনের ভিতরে আটকে পড়ে। তাদের করুণ আর্তনাদ পুরো এলাকা কাঁপিয়ে তোলে। গ্রামের লোকেরা সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুন এত দ্রুত ছড়িয়েছিল যে তাদের পক্ষে কিছু করা সম্ভব হয় না। জমিদার, তার স্ত্রী এবং সুমনা তিনজনেই আগুনে পুড়ে মারা যায়। এরপর থেকে সেই বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। গ্রামের লোকেরা এর নাম দেয় রক্তভিটা, কারণ তাদের বিশ্বাস এই বাড়ির দেওয়াল থেকে এখনও তাদের পরিবারের রক্তের গন্ধ আসে। অনেক বছর পর শহরের কয়েকজন যুবক এই বাড়ির রহস্য ভেদ করার জন্য সেখানে যান। তাদের মধ্যে একজন ছিল আরিফ, যে ভূতে বিশ্বাস করত না। সে তার বন্ধুদের সাথে বাড়ির ভিতরে ঢোকার সাহস করে। তারা যখন বাড়ির ভিতরে ঢোকে তখন এক অদ্ভুত নীরবতা চারিদিকে ছড়িয়ে পড়ে। তাদের টর্চ লাইটের আলোতে তারা দেখে বাড়ির সব জিনিসপত্র ভেঙে পড়ে আছে আর দেওয়ালগুলো কালো হয়ে আছে। তারা অনুভব করে তাদের চারপাশে কেউ যেন ঘুরে বেড়াচ্ছে। তারা যখন সেই ঘরে ঢুকল যেখানে সুমনা থাকত, তখন হঠাৎ করেই এক অদ্ভুত ঘটনা ঘটে। তাদের টর্চ লাইট নিভে যায়। তারা ভয়ে জমে যায়। চারিদিক ছিল শুধু অন্ধকার আর নীরবতা। হঠাৎ তারা শুনতে পায় একটা ছোট মেয়ের কান্নার শব্দ। কান্নাটি এত করুণ ছিল যে তাদের বুক ফেটে যাচ্ছিল। তারা ভয়ে কাঁপতে শুরু করে। তাদের মধ্যে একজন, যার নাম শুভ, সে একটি ভয়েস রেকর্ডার বের করে এবং তা চালু করে। এরপর তারা শুনতে পায় একটি ছোট মেয়ে ফিসফিস করে বলছে, তোমরা কেন এসেছ? আমার পুতুলটা ভেঙে ফেলেছ। তারা ভয়ে চিৎকার করে ওঠে এবং দৌড়ে বাইরে চলে আসে। যখন তারা বাইরে আসে তখন তারা দেখে তাদের বন্ধু আরিফ তাদের সাথে নেই। তারা আবার বাড়ির ভিতরে ঢোকার সাহস করে না। তারা অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু আরিফকে খুঁজে পায় না। কিছুদিন পর পুলিশের কাছে একটি খবর আসে। তারা দেখে বাড়ির ভিতরে একটি লাশ পড়ে আছে, যা আরিফের লাশ। কিন্তু তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন ছিল না। তার মুখে ছিল এক অদ্ভুত হাসি, যেন সে শান্তিতে আছে, কিন্তু তার চোখ দুটি ছিল অদ্ভুতভাবে সাদা, ঠিক সুমনার মতো। আজও সেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে। গ্রামের লোকেরা বলে রাতের বেলা বাড়ির ভিতর থেকে ছোট মেয়ের কান্নার শব্দ শোনা যায়। কেউ কেউ বলে তারা সুমনা এবং তার বাবা মায়ের ছায়ামূর্তি দেখতে পায়, যারা এখনও তাদের পরিবারের সাথে আছে। এই ঘটনা থেকে মানুষ বুঝতে পারে কিছু শক্তি আছে যা মানুষের কল্পনার বাইরে। আর রক্তভিটা আজ পর্যন্ত রাজশাহীর মানুষের মনে এক গভীর ভয়ের চিহ্ন হয়ে আছে। এই ঘটনার পর থেকে রক্তভিটার বাড়িতে আর কেউ সাহস করে পা রাখেনি। কেউ কেউ বলে রাতের আধারে এখনও জানালার ফাঁক দিয়ে দেখা যায় রক্তমাখা শাড়ি পরা এক নারী ঘুরে বেড়াচ্ছে। তার চোখ যেন আগুনের মতো জ্বলছে, আর মুখে এক বিকৃত হাসি। স্থানীয়রা আজও রাতে ওদিক দিয়ে হাঁটে না। আর যদি কেউ ভুল করে ঢুকে পড়ে সেই বাড়ির ভিতর, সে আর ফিরে আসে না। প্রিয় দর্শক, রক্তভিটার আসল রহস্য আজও অজানা। আপনার কি মনে হয় সবটাই কল্পনা, নাকি সত্যি কিছু আছে যা আমাদের চোখে দেখা যায় না? কমেন্টে জানান আপনার মতামত। আর এমন আরও ভয়ঙ্কর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু সবসময় সতর্ক থাকবেন, কখনো একা একা রক্তভিটার নাম শুনে রাতের বেলা হাঁটতে যাবেন না, কারণ কে জানে কে সেখানে এখনও অপেক্ষা করছে। ধন্যবাদ।